আমার নাম সজল কুমার ঘোষ, পিতা মৃত সুমেন কুমার ঘোষ, বাসা ডিমলা কলেজপাড়া। আমি প্যাথোলজি নিয়ে পড়াশোনা করছি, প্যাথোলজিতে আমি বিএসসি করছি। তো আমি মানে 18 সালে 14 সালে প্যাথোলজি নিয়ে বিএসসি কমপ্লিট করি, কিন্তু আমি আসলে কখনো প্যাথোলজি নিয়ে প্যাথোলজিতে কখনো চাকরি করিনি, যার কারণে আমি মনে হলো যে এখন আমি একটু চাকরি বাকরি করার দরকার। তো আমার কাজগুলো আসলে অনেক ভুলে গেছিলাম, যেহেতু টেস্টের বিষয়। নীলফামারীতে 3 মাস আগে আমি নীলফামারীতে একটা হসপিটালে কাজগুলো, আমার এক বড় ভাই নীলফামারী যক্ষা হাসপাতালে চাকরি করে, জব করে, উনি প্যাথোলজিস্ট। আমি ওনাকে বললাম, ভাই আমাকে কাজগুলো একটু দেখাই দেন, আমি একটু ঢাকায় টাকায় জব করবো। তা বলতেছে, আসো তুমি। আমি আমার নীলফামারীতে একটা বাসা ভাড়া নিলাম, নিয়ে ওখানে কাজ করতেছিলাম। এর মধ্যে ডিমলা বাসা, ডিমলা স্বপন ভিলার সামনে বাসা, কামরুল জামান কামরুল যুবদল করে। সে এখন আর ডিমলা থাকে না, নীলফামারীতে বেশি থাকে। তো ওর ওয়াইফকে নিয়ে একদিন আমাকে হাসপাতালে আসে, আমাকে দেখে, উনি তো কথাবার্তা বললো। তারপর থেকে ওই আমার প্রায় 7 দিনে নয় কয়েকবার ফোন দিছে। দেওয়ার পরে বলতেছে, তুই কই থাকিস, এই থাকিস, এসব করলো। তারপরে শুক্রবারের দিন হঠাৎ আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে, দোস্ত আয় একটু চা খাই। আমার বন্ধুই হয় ওই কামরুজ্জামান। চা খাওয়ার জন্য আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে একটু সাইডে গল্প করতে করতে দেখি যে অনেকগুলো হুন্ডা আসলো, আমাকে ওখান থেকে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নীল সাগর নিয়ে গেল। তখন বাজে রাত 9টা। বলতেছে যে, দেখ তুই বহু দকাম করছো। আমি বললাম, ডিমলাতে আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, কেউ বলতে পারবে না যে ডিমলায় আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি এবং কোনো কিছু করছি। বলতেছে যে, না, তোকে টাকা দিতে হবে 10 লাখ। আমি বললাম, আমি এত টাকা দিতে পারবো না। করছে, না হলে তোকে পুলিশ দিয়ে ধরে দেবে। আমি বললাম, আমার নামে কোনো মামলা নাই, আমি এখনো কোনো অন্যায় করিনি, আমার মোবাইলের সিম খোলা। মামলা করলে তো আমার সিম বন্ধ থাকতো, যে আমাকে পুলিশে কি কারণে ধরে দিবি। তো বলতেছে, ওই সব কোনো কারণ নেই, টাকা লাগবে। এইসব করতে করতে সে আমার উপর খুব অনেক শারীরিক নির্যাতন শুরু করে। তা বলতেছে যে, টাকা যদি দিতে না পারিস তাহলে এক কাজ করতে হবে, আমরা একটা ট্রাক পাঠিয়ে দিই, আমার বাসায় কয়েকটা গরু আছে, সেই গরুগুলা টাকে পাঠিয়ে দে, তাহলে তোকে ছেড়ে দিব। তাই আমি বললাম, এসব পারবো না, তুই আমাকে জেলে দেন। সাথে নীলফামারী ছাত্র কিছু ছেলে পেলে ছিল। তো প্রায় 30 জনের মধ্যে, রাত 2টা বাজে, তখন আমার সাথে 30 জন। এর মধ্যে কামরুল বললো যে, আমাকে বাসায় যেতে হবে, এই টাকা না দেওয়া বন্ধুকে ছাড়েন না, বলে সে বাসায় চলে যায়। তার ওয়াইফ নাকি অসুস্থ। এর মধ্যে আমার ফোনও নিয়ে নিছে। ফোনে চেক করে আমাকে দেখে হোয়াটসঅ্যাপে, অবশ্যই তো ডিমলার কাউকে ছাড়া তো সমাধান হবে না, টাকা তো আমার কাছে নাই, অবশ্যই কারোর সাথে যোগাযোগ করতে হবে। তখন ওরা দেখে আমার হোয়াটসঅ্যাপে ছাত্র দলের সদস্য সচিব রাসেলের নাম্বার। আমাকে বলতে, রাসেলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, আমার পাড়াতেই বাসা। তো রাসেলকে ফোন দিলাম। আমি বললাম, রাসেল দেখ, যদি কথা বলে দিল। আমি বললাম, দেখ রাসেল, এখানে তো কিছুই হয় নাই, এরা যেহেতু টাকার দাবি করতেছে, 20,000 টাকা যদি এরা ন্যায় নিক, নাহলে আমাকে জেলখানা দিয়ে দিক, আমি অন্যায় করি না, যে মামলা দেয় আমি দেখবো নি সেটা। রাসেল বলতেছে, দাদা তুমি টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি। এই বলে সে আমার বাসায় যায়, যে আমার মার সাথে কথা বললো, ঠিক আছে আন্টি, আমি 20-30 হাজার টাকার মধ্যে দাদাকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে। পরে আমার বোনের কাছে 30,000 টাকা রাত্রে নেয়। নিয়ে রাত 3টার সময় ওরা পিয়াস, সান, রাসেল, এরা 3 জন মিলে নীলফামারীতে আসে। তো নীলফামারীতে আসার আগে আমাকে নীলফামারীর ছেলেবেলে বলতে, যেহেতু রাসেল যেহেতু আমাদের ছোট ভাই হয় রাসেলের যেহেতু পরিচিত, আপনার কোনো সমস্যা নাই, আমাদের সাথে ওদের একটা কন্ট্যাক্ট হয়ে গেছে, আমাদের আজকে দিবে 20,000, কালকে দিবে 10,000, এই 30,000 টাকা দিবে। তা ওখানে যখন থাকি, ওই ছেলেপেলেদের সাথে যখন ছিলাম নীলফামারীতে, কিছুক্ষণের মধ্যে দেখলাম রাসেলের কাছে, রাসেল যখন রওনা দেয়, তখন দেখলাম জেলা ছাত্র দলের সভাপতি প্রিন্স আসলো ওখানে। রাসেল মনে হয় ফোন দিচ্ছে যে, ভাই আমার এক বড় ভাই সমস্যায় পড়ছে, ওখানে আসছে। তো টাকা দেওয়ার আগে আমাকে ওখান থেকে সরে আরেক জায়গায় নিয়ে যায়। ওরা টাকা পয়সা দিয়ে আমাকে বললো, সমস্যার সমাধান হয়ে গেছে, তুমি ওঠো গাড়িতে উঠলাম। ওঠার পর ডিমলাত আসার পর আমাকে নামে বলতেছে, আমরা তো টাকা দিয়ে আসলাম 1 লাখ, 30,000 টাকা তোমার মা দিছে,
আর বাকি টাকা আমরা মানে বিকাশ, নগদ এসব জায়গায় বিভিন্ন জায়গায় থেকে ধার টান নিয়ে টাকাটা দিচ্ছি। তো আমি বললাম যে 1 লাখ টাকা তো দেয় না, আমাকে তো 30,000 টাকার কথা বললো। তো তোরা এখানে কিছু খাওয়ার টাকা নে, যেহেতু রাতের বেলায় গেছিস, আর 10,000 টাকা নে, 40,000 টাকা নে। তা বলতেছে যে না, আমাদের টাকা 1 লাখই দিতে হবে, না হলে সমাধান হবে না। পরে আমি নীলফামারীতে আমাদের কাছে 1 লাখ টাকাই নিচ্ছি। তো পরে আমি সকালবেলা সাবেক ছাত্রদল, মানে ছাত্রদল করতো রায়হান ভাই, তাকে আমি ডাক দিই, বলি যে ভাই এই সমস্যা একটা পড়ছি, দেখেন তো এই নীলফামারীতে করছে। ওখানে কে ছিল আমি বললাম যে লাস্টে প্রিন্স ভাই আসছে। প্রিন্স এগুলা কোনো কিছু জানতো না, শেষ মুহূর্তে ফিনিশিং এর সময় উনি আসছিল। আমি বললাম যে ওনার কাছে শুনেন তো কত টাকা নীলফামারীতে দিছে। তা নীলফামারীতে ফোন দিয়ে বলতেছে যে 30,000 টাকা দিছে, আর মানে ঘটনার পরের দিনে দিবে 10,000 টাকা। তাই আমি বললাম তাহলে ওদেরকে আপনি 50,000 টাকা দেন, 10,000 টাকা বেশি দিয়ে দেন, রাসেলদের 10,000 টাকা দেন। রাসেলরা শুনবেই না, বলতেছে আমাদের 90,000 টাকা না হলে মানবই না, আমরা 90,000 টাকাই লাগবে। আমি বললাম যে তাহলে আমি একটা গরু বিক্রি করে টাকা দিই। বলতেছে গরু তোমাকে বিক্রি করা লাগবে না, গরু বিক্রি করার লোক আমাদের আছে, আমরা বিক্রি করবো। এমন আমি বললাম যে টাকা তো 30,000 দিছি, তোরা তো পাবি, আর এখন তোদের খাওয়ার যে টাকাটা দেওয়া লাগবে সেটাই দেওয়া লাগবে। আমি দিচ্ছি, 1 ঘন্টা আমাকে সময় দেয়, বিকাল 4টা পর্যন্ত আমাকে সময় দেয়, আমি গরুটা বিক্রি করে দিচ্ছি। ওরা মানলই না, আমার একটা গরুর লোক দেখতে আসছে, তার সাথে ওরা বার্গেটিং করা, গরুর 1 লাখ টাকার গরু 70,000 টাকা হচ্ছে, টাকা এখনই দিতে হবে। 30,000 টাকা লস দিয়ে 70,000 টাকা সেই গরু বিক্রি করা, সেই টাকা রায়হান ভাইয়ের অনেক চেষ্টার ফলে, অনেক বুঝে শুনে ওদেরকে বললো। তখন রায়হান ভাই করলো কি, প্রিন্সকে ফোন দিল, দিয়ে বললো যে দেখেন তো ভাই, কালকে আপনি বললেন এত কম টাকা দিয়ে সমাধান করছে, এরা তো ছাড়তেছে না। তখন প্রিন্সের সাথে রাসেলের কথা বলেছিল, দেওয়ার পরে সে রাসেল মানে না, পরে 70,000 টাকা নিয়ে রাসেল ন্যায় নিয়ে বলতেছে এই বাকি টাকাটা মিস গেল, আপনাকে জানি ডিমলা না দেখি, ডিমলাতে দেখলে আপনি মেরে ফেলবো, আপনার নামে মামলা করবো, ওসি আমার বাড়িতে এসে ভাত খায়, ওসির সাথে আমি কি করা লাগে 1 ঘন্টার মধ্যে আপনাকে অ্যারেস্ট করবো। আমার এই কথাটা আমার আশেপাশে ডিমলার যত হিন্দু